দেখো তোমাদের জন্য আজকে পার্ট 3 গণিতে যে বাকি 10টা আছে সেই 10টা কোশ্চেন নিয়ে এসেছিলাম। আগের 10টা হয়ে গিয়েছে পার্ট 2 এর মধ্যে। আচ্ছা দেখে 11 থেকে সমালোচনা করব। অনেকে কমেন্টে করেছে যে কি একটি সোলো বলতে, তাই ঠিক আছে আজকে সোলো করে সুন্দর করে বুঝিয়ে দেখছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা দেখো 100% এই প্রশ্নগুলোর মধ্যে থেকে সামনে যে ডাব্লিউবি পরীক্ষা আছে সেগুলোর মধ্যে আসবে। ঠিক আছে, একদম সুন্দর ইজি স্টেপে বুঝিয়ে দিচ্ছি, একটু বেশি টাইম নিলেও ধরে ধরে দেখো, ঠিক আছে, যাতে কাজে লাগবে, যেটা এই নিয়মে যতগুলো অঙ্ক আসে সেই নিয়মে পারতে পারি এমন দেখো দেখো কি ট্রিকগুলো আমি করে দিচ্ছি। তার কথা না বলে ডাইরেক্ট আমি অঙ্কগুলো যাচ্ছে, ঠিক আছে, জাস্ট অঙ্কগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি নিয়মে করাই। দেখো এখানে বলেছে কি 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। তার মানে টোটাল যদি 300 গ্রাম হয় তার মধ্যে চিনি আছে কত পার্সেন্ট? 40%। তাহলে 300 এর 40% বলতে কত হয় বলো? 40/100। তাহলে কত হচ্ছে? তাহলে 3×4=12, তার মানে 120 থাকছে। 120 কি থাকছে বলো? 120 থাকছে চিনি, বলে দিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, আমি চিনি লিখে দিচ্ছি, এটা চিনি। আর বাকিটা কি আছে? ধরো জলই, ধরো আমি জল ধরে নিচ্ছি, আর বাকিটা কত আছে? জল আছে। তাহলে দেখে 300-র মধ্যে যদি 120 চিনি থাকে আর বাকি কত থাকে বলো? 180। ওইটা কি আছে দেখে এক লাইনে একদম বেস্ট ওয়েতে আমি করে দিচ্ছি, জাস্ট অঙ্কটা দেখো, আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এইবার দেখো, তাহলে বাকিটা জল হয়ে গেল। এইবার বলেছে দেখো পরের কোশ্চেনটাই বলেছে, এবং কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে মোট পরিমাণের 50% হবে। আচ্ছা মোট পরিমাণের 50% মানে কি বলতো? আমরা যেমন কথায় কথায় বলি না যে আমাদের 50-50 করে আমরা ভাগ করে নেব। 50-50 মানে কি? হাফ হাফ করে, ঠিক আছে, যে এও যা থাকবে এও তাই থাকবে, ঠিক আছে, তার মানে চিনিও যা হবে জলও তাই হবে। তাহলে ওইটাকে কি বলা হয়? 50% হবে, ঠিক আছে। মোট দ্রবণের চিনি 50% হলে বাকি 50% কে থাকে? এই জল থাকে। তাহলে একটা জিনিস দেখো, জল তো তার মেশাতে বলেনি, বলেছে কি চিনি মেশাতে। তাহলে 120 আছে, দেখো এর সাথে যদি আমি +60 করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 180 হয়ে যাচ্ছে। আর দেখো এ 180 হলো, এও 180 হলো। তখন আমরা কি বলতে পারবো যে হ্যাঁ এই জলটাও 50% আর ও 50%, মানে দুজনে হাফ হাফ করে ভাগ করা আছে, ঠিক আছে। এই জন্য সঠিক উত্তর হবে কত? 60 গ্রাম। বুঝতে পারলে? তার মানে এটার থেকে এটা বিয়োগ করে, তাহলে 50% মানে এটা, তাহলে এর জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এইভাবে পাবে সব অঙ্কগুলো। দেখো এই যে একটা অঙ্ক দেখো, 11 এর বিভাজ্যতার নিয়ম। এই সংখ্যাগুলো দিয়ে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এই স্টার চিহ্ন স্থানে কি বসবে? এটা যদি 11 দ্বারা ভাগ করা যায়, তার আগে বলো, আমার আগের ভিডিওতে আমি বলেছি 11 দ্বারা ভাগ করার নিয়মটা কি। হ্যাঁ, 11 দ্বারা ভাগ করার নিয়মটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, ধর এই সংখ্যাটা আমি লিখে দিচ্ছি, এটা দিয়ে ডাইরেক্ট বোঝাচ্ছি। 4 5 3 3 7, এখানে একটা স্টার মার্ক আছে, মানে এখানে একটা সংখ্যা বসবে, বলে এর মধ্যে কোন সংখ্যাটা বসবে। এখানে একটা সংখ্যা আছে 2। দেখো 11-র যে বিভাজ্যতার নিয়ম সেটা হলো এই সংখ্যাগুলোর অল্টারনেটিভ সংখ্যাগুলো ধরবা। যেমন এটা 4-এর অল্টারনেটিভ কত আছে? 3। এই সাথে মানে এটা অল্টারনেটিভ কত আছে, মানে একটা পর পর 7, আর এটা অল্টারনেটিভ কত আছে? 3। এই সবগুলো যোগ করবা। আচ্ছা যোগ করো তো, দেখো তো কত হয়। 4 আর 3 কত? 7। 7 আর 7 কত? 14। 14 আর 2 কত? 16। অল্টারনেটিভ করলে কত হলো? 16 হলো। খেয়াল করো কিন্তু যে কি করে 11 দ্বারা ডিভিজিবল। এটা এই নিয়ম কিন্তু একটা অঙ্ক 100% থাকে এই নিয়মে, ঠিক আছে। তো এইবার দেখার বাকি অল্টারনেটিভ করে এবার যোগ করবা। তাহলে 5 আর 3 কত? 8। হ্যাঁ, 5 আর 3 8। আর 8-এর সাথে এই স্টারটা যোগ করতে হবে। তার মানে আমাদের এই তিনটে যোগ করে কি হলো? 8 হলো, প্লাস আরেকটা কত হলো? স্টার হয়ে গেল। মানে স্টার ধরো এখানে একটা সংখ্যা বসবে, কি সংখ্যা সেটা আমি পরে দেখছি। স্টার না দিয়ে ধরো তুমি এক্সও দিতে পারো, আমি এক্স ধরে নিচ্ছি। এইবার বলো তাহলে একটা জিনিস দেখো, 11-র যে নিয়মটা সেটা হলো এই যে ডিফারেন্সগুলো, মানে যে একটা অল্টারনেটিভের যে ডিফারেন্সগুলো ছিল সেই ডিফারেন্সগুলো আর এই নিচের এই ডিফারেন্স না, সরি, যোগফলগুলো, আর এই যোগফলগুলো বিয়োগ করে, এই যোগফলের থেকে এই যোগফল বিয়োগ করে হয় 0 হবে, হয় 11 হতে হবে। একটা জিনিস দেখো, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে, এটা তো দেখো দেখো 8-এর থেকে যদি প্রথমে তুমি 16 থেকে 8 বিয়োগ করো তাহলে আর কত থাকে? 8, ঠিক আছে। তার মানে এখানে আরও 8 পড়ে থাকছে, এখানে কিন্তু 8 পড়ে থাকছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আরও মাইনাস তুমি 8 করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে উত্তর কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্সের জায়গাতে তুমি যদি এখানে একটা 8 দিয়ে দাও, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যদি এক্সের এখানে যদি একটা 8 দিয়ে দাও তাহলে এখানে টোটাল কত হয়ে যাচ্ছে? দেখো তো এই পাশে 16 হয়ে যাচ্ছে না? তাহলে 16 থেকে 16 মাইনাস করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে উত্তর। তাহলে আমি একটু কি বললাম, যে যদি 0 অথবা 11 হয় তাহলে কি হবে? ওটা 11 দিয়ে ভাগ করা যাবে। তার মানে অপশন নাম্বার কোনটা হচ্ছে? দেখো এখানকার অপশন নাম্বার এ, ঠিক আছে। এভাবে বেসিক ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, টাইম লাগলেও তোমরা দেখো একদম 100% যাতে সারা জীবন মনে থাকে এইভাবে শিখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এমন না যে আমি একবার করে দিলাম তারপরে ভুলে গেল, এরকম না, একটু টাইম লাগলো। দেখো দেখো তারপরটা কি বলেছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে
625 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি আসল। দেখো চক্রবৃদ্ধি সুদ তোমরা কি করবে, 1 প্লাস মানে P1 প্লাস P/100 কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে যে আমি এইভাবে নিয়মগুলো দিই। ঠিক আছে, দেখো আমার নিয়মগুলো জাস্ট দেখো। আচ্ছা 4% হারে চক্রবৃদ্ধি, সেটা 4% মানে কি বলো, শুধুমাত্র এই পার্সেন্টের আগে ফ্র্যাকশনটা একটু করে নেবে, সেটা আসলে 4% মানে কি, পার্সেন্ট মানে 4/100, কাটাকাটি করলে কত হয় 4×5=25, আর এখানে কত হয় 1। ধরো তোমার অঙ্কটা হয়ে গেছে অলরেডি, তাহলে কত হলো 25 কত হচ্ছে 1। এর মানে কি জানো, এই যে দাও 25/1 মানে হচ্ছিল তোমার 25 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা হচ্ছিল সুদ পাও। এই 4% বলতে কি বোঝায়, 25 টাকা আসল হলে 1 টাকা উপরেরটা হলো সুদ হয়। ঠিক আছে, বাস হয়ে গেল এবার। আচ্ছা বলো তাহলে 25 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা সুদ পেয়েছে, এটা আসলে কিন্তু আসল। ঠিক আছে, আসল 1 টাকা সুদ পেয়েছে, তাহলে মানে তোমার কয় টাকা হলো 25, আর ওখানকার 1 টাকা, কয় টাকা হলো 26 টাকা। এটা হলো কি বলা হয়, সুদ আসল মিলিয়ে কত হলো 26 টাকা। হ্যাঁ, এখন একটা জিনিস করো, কিচ্ছু দেখতে হবে না, এখন একটা জিনিস বলেছে যে 2 বছরে মানে কি, যেই কয় বছরে বলবে পাওয়ার এখানে তাই দিয়ে দেবে, যেমন 25 টাকা আসল ছিল, আসলে এখানে 2 দিয়ে দেবো। ঠিক আছে, এই মানে আসল টাকাটার উপর 2 স্কোয়ার দিয়ে দেবো, 3 বললে এখানে 3 দিয়ে দিতাম, 4 বললে এখানে 4 দিয়ে দিতাম। এইবার এখানে 2 দিলে এখানেও আমাদের 2 দিতে হবে, মানে স্কোয়ারটা এখানে দিতে হবে, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে 25 স্কোয়ার করলে কত হয় আমরা জানি, এটা তো জানতেই পারো 625, আর 26 স্কোয়ার করলে কত হয় বলো, 26 স্কোয়ার করলে হয়েছিল তোমার 676। ঠিক আছে, দেখো অপশন কত, এই দেখো এইবার বলো যে অপশন এটাই কেন উত্তর হবে, কারণ একটা জিনিস দেখো 625 টাকারই বলেছে সুদ আসল, কপাল ভালো যে আমাদের 625 টাকাই বলেছে। তাহলে দেখো যদি আসল যদি 625 হয় তাহলে সুদ আসল আমরা কত বের করে ফেললাম 676। তাহলে কি তোমার আলাদা করে নির্ণয় করতে হলো যে 1 প্লাস বা এরকম ভগ্নাংশ বা কাটাকাটি কিচ্ছু করতে হবে না, জাস্ট এইভাবে। এখানে 3 বছর বললে আমরা এখানে 3 বছর দিয়ে দিতাম। ঠিক আছে, বুঝতে পারলে, তো এইভাবে করতাম। এইবার একটা কথা যে কিন্তু যদি এখানে 625 না বলতো তখন কি করতাম, তখন একদম সিম্পল এভাবে করতাম। তখন এখানে লিখতাম যে এই 625কেই বলেছে, ধরো সাপোজ এখানে ধরো বলেছে ছিল তোমার 1250 বলেছে, যে 625কেই বলেছে 1250, তাহলে ওই কত আর মেন, তাহলে ওই মেন 100কে বলবে কত, কারণ শুধু 100 ধরা হয়। তাহলে এবার করে দাও। হ্যাঁ, বা 100 না সরি, এই 600 মানে এই 26কে কত বলা হবে, আর কাটাকাটি করে ফেলবো। ঠিক আছে, কাটাকাটি করে দেবে, এইটা হয়ে যেত। দেখো 2 দিয়ে গুণ করে, এটা 2 দিয়ে গুণ করলে ওই 683 গুণ করলে যা হলো ওটাই হয়ে যেত। ঠিক আছে, তাহলে 2 বছর 3 বছর যাই বললো একই রকম, একই থাকলেও একইভাবে করবা, না থাকলেও এইভাবে করে দেবা। পরেরটা দেখো, তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে না তোমার 676। ঠিক আছে, এটা 26 স্কোয়ার করলে 676 হয়। আচ্ছা পরেরটা দেখো, এই দেখো এই যে অঙ্কটা দেখো, একটি গাছ এ 21 দিনে করতে পারে, বি 40%। এই দেখো এই অঙ্কগুলো সেম একইভাবে আমি শর্ট ট্রিকে করে দিচ্ছি। এ একটি গাছ 21 দিনে করে, তাহলে এর কাজটা কনফার্ম হয়ে গেল। আগে এরকম একটা অঙ্ক করে গেছি, একটি কাজ এ 21 দিনে করে এবং বি এর 40% বেশি করে, এই ফ্র্যাকশনটা ধরে করো, তাহলে অটোমেটিক হয়ে যাবে। দেখো এইটার যে বেস্ট নেম আমি যেভাবে করে দেবো, যদি কেউ করতে পারে আমাকে কমেন্টে জানাবা যে আমি এর থেকে ভালো নেম করতে পারি। দেখো বি এর থেকে 40% বেশি করে, এ আর বি এখানে করে নাও, 3 লাইন অঙ্ক হয়ে যাবে। বি এর থেকে বেশি 40% বেশি। ঠিক আছে, এটা কিন্তু কর্মদক্ষতা। হ্যাঁ, তাহলে এখানে এটা ওয়ার্ক রেশিওটা কি হবে, বি যদি তোমার এ থেকে, এ যদি 100 হয়, বি হবে কত, বি এ থেকে 40% বেশি, তার মানে হবে কত 140 হবে, সরি 140। ঠিক আছে, এবার একটু শতকরা মানে এটাই করো, ফ্র্যাকশন করো, সরি কাটাকাটি। দেখো 5 করিং কত 105, আর এখানে 7 দুগুণে 14 7। ঠিক আছে, এইবার বলো, আমি আগের ভিডিওতে আমি বলেছি যারা দেখেছো যে এই ওয়ার্ক রেশিওর বিপরীতটা হচ্ছিল টাইম রেশিও, মানে অল্টারনেটিভ। এখন যদি আমি টাইম রেশিওটা দিয়ে বের করতে চাই তাহলে কি অল্টারনেটিভ, এখানে 7 হয়ে যাবে, এই 7টা এখানে হয়ে যাবে, আর এই 5টা চলে যাবে কত এইখানে। তার মানে এটা কি রেশিও পেয়ে গেলাম, টাইম রেশিও, মানে সময়, ওদের এই কাজটা করতে কত সময় লাগবে সেই রেশিওটা এখানে পেয়ে গেলাম। এইবার দেখো অঙ্ক হয়ে গেল। এই যে এখানে বলেছে কি যে এ করে 21 দিনে, তার মানে এ করে আমাদের অনুযায়ী রেশিও অনুযায়ী 7 দিনে করে, তাই তো, মানে 7 ধরো 7 দিনে, আর ওটা বলছে কদিন 21 দিনে, তার মানে এই 7 দিনকে বলা হয়েছে কত 21 দিন। তাহলে ওটা বলেছে বি কত দিনে করতে পারবে, তাহলে বির রেশিও কত 5, তাহলে 5 দিনকে কত বলা হবে। বুঝতে পারলে, দেখো এর থেকে বেস্ট হবে না। 3 সপ্তাহ কত 21, 3 আর 3 5 কত 15, তার মানে অপশন নাম্বার সি। কোনো কিছু করতে হবে না, জাস্ট এইভাবে করে দেওয়া। ওয়ার্ক রেশিও করলে ওয়ার্ক রেশিও থেকে টাইম রেশিও অল্টারনেটিভ হয়ে গেল, টাইম দিয়ে তারপরে তুলনা করে দিলে, কারণ টাইমই দেওয়া আছে। পরেরটা দেখো, এই যে এটা দেখো, এটা অনেক হয়তো বা ভাববে যে এটা তো ইজি আছে, না তাও দেখো এখানে একটা নিয়ম বলে দিচ্ছি আমি। রুট ওভারের মধ্যে যদি কোনো ধরো দশমিক দিয়ে সেটা 1টা 2টো এরকম সাপোজ 2টো সংখ্যা থাকে, তাহলে সেটাকে রুট ওভারের মেন সংখ্যা বানানোর সময় 1 দশমিকের আগে চলে আসে, মানে সেটা 2টো থাকলে 1টা হয়, আর যদি এখানে 4টে থাকে তাহলে 2টো হয়ে যায়। ঠিক আছে, এরকম
তো এটাকে জানিয়ে নিলাম। এইবার অঙ্কগুলো দেখো। এইবার দেখো তুমি এই যে এক ধরো দশমিক ফশমিক নেই, একে রুট করলে কি হয়, একে রুট করলে এক হয়, কিন্তু এখানে এক জোড়া আছে, তাই আমরা কয় ঘর আগে দশমিক দিয়ে দেবো, এক ঘর আগে দিয়ে দিলাম। এরপরে সেম একইভাবে এখানে দেখা আছে কী কী আছে দেখবে না, মেন সংখ্যা দেখো 64, 64-এর রুট করলে কত হয়, 8 8 64, 64 রুট করলে কত 8 8 64, তাহলে এখানে 8 দেবো, ঠিক আছে। কিন্তু কয় ঘর আগে দেবো, একটু আগে বললাম এক জোড়ার জন্য এক ঘর আগে দিতে হয়, তাহলে এক জোড়ার জন্য এক ঘরে, এক জোড়ার জন্য এক ঘর, তাহলে 2 ঘর আগে। তাহলে এখন কত হয়ে যাচ্ছে 0.08, ঠিক আছে। তাহলে একটু সুন্দর করে লিখে নিচ্ছি, দশমিক তাহলে কত হয়ে যাচ্ছে 0.8, ঠিক আছে। এইবার বলো তারপরে তৃতীয়টা আছে একই রকম, দেখো 16 রুট করলে কত হয়, আর 4 4 16, 4 হলো, 4 দিলাম। এইবার একটা কথা, তাহলে এই যে এখানে তো আছে 0.8 দুটো সংখ্যা, বাকিগুলো কি করবো, বাকিগুলো শূন্য বসিয়ে দেবো, কিন্তু ডান পাশে কিন্তু, তাহলে এখানে হলো কত 40, আর এখানে এটার পাশে শূন্য দিয়ে দিলে কত হয় 10 হলো। এবার সবগুলো যোগ করে অঙ্ক হয়ে যাবে, এই তিনটে দশমিক দশমিক এখানে কত, তাহলে 8 আর 4 1 5, উত্তর তাহলে সঠিক উত্তর কত হবে 0.5। আর দেখো এখানে অপশন আমার ভুল আছে, আমি আগে বলে দিচ্ছি, এটা সঠিক উত্তর হবে এইটাই, ঠিক আছে। যে কোনো একটাকে সংশোধন করে নাও, সঠিক উত্তর তার মানে হবে কি 0.58, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। অপশন আমি যখন তুলেছিলাম তখন আমার একটু মানে সমস্যা ছিল, তখনটা অপশনটা ভুল হয়েছিল, আমি পরে দেখতে পেলাম এডিট করার পরে। তারপর একটা দেখো, দুটি সংখ্যার গসাগু এত, দেখো এই নিয়মটা আমি প্রথমে অনেক আগে একবার ভিডিও করেছি, আবারটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, পুরো ভিডিওটা দেখো, বারবার বলছি। দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত এত, দেখো এগুলো কীভাবে করে দিই, তাদের অনুপাত মানে কি, ধরো একটা সংখ্যা হচ্ছে হলো 3x, কারণ আমি একটা কথা বলি, অনুপাতকে ডাইরেক্ট আমরা সংখ্যায় বলতে পারি না, তাই দুটো সংখ্যা বলেছে তাদের অনুপাত, তাহলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা কত আছে 5x, হ্যাঁ, এবং এদের গসাগু বলে দিয়েছে কত 12। আচ্ছা বলো তো গসাগু কী করে নির্ণয় করতে হয়, গসাগু হয় হচ্ছে এই সংখ্যা দুটোর মধ্যে যেটা মিল আছে সেটাকেই গসাগু বলা হয়, ঠিক আছে। তো দেখো তো এই সংখ্যার এই সংখ্যার মধ্যে কী মিল আছে, অনলি মিল আছে কি এক্সটা ছাড়া অন্য কোনো কিছু মিল আছে, নেই, তার মানে এই এক্সটাই কি আমরা কি বলেছি গসাগু, ঠিক আছে। কিন্তু অন্যরা বলেছে সংখ্যায় বলেছে গসাগু কত বলেছে 12, তাহলে আমাদের মানে তার মানে কি দাঁড়াচ্ছে যে এই এক্সের মানে 12, বা অঙ্ক হয়ে গেল। এরপর কি বলেছে তাদের গুণফল কত, গুণফল মানে কত বলতো, এই যে এই সংখ্যা দুটো, ঠিক আছে, এই সংখ্যা দুটো। এবার দেখো এটা অনেকভাবে গুণ করা যায়, তাহলে এক্সের মান যদি 12 হয়, তাহলে এই প্রথম সংখ্যাটা কত হচ্ছে 3 আর 3x, তাহলে 3 12 কত আছে, এখানে তো এক্সের জায়গা যদি 12 দিয়ে দিই, 3 12 কত আছে 36, আর এখানে কত আছে যদি এই 12-র সাথে এক্স দিয়ে গুণ করে 5-এর সাথে, মানে 5x, তো তাহলে এক্সের মান যদি 12 হয়, তাহলে 5 12 এখানে কত হবে 60, ঠিক আছে। তাহলে এবার এটা দিয়ে গুণ করে দাও। এখন তুমি কি 60 দিয়ে গুণ করে 2 ঘর গুণ করবে না, দেখো গুণেরও শর্ট, ঠিক আছে, ডান পাশে শূন্য থাকলে ওটাকে ধরবা না তুমি, ঠিক আছে, তুমি ডাইরেক্ট 60 এইভাবে শূন্য বসিয়ে দেবা, এই শূন্যটা এইভাবে বসিয়ে দেবা, সবসময় দুটো শূন্য থাকুক, তিনটে শূন্য থাকুক, যে কটা শূন্য থাকুক পাশে ওইভাবে বসিয়ে দেবা, শুধুমাত্র মেন সংখ্যাটার গুণ করে দেবা। তাহলে 6 6 কত আছে 36, 6 তাই আছে কত 3, 318 3 কত 19, ডাইরেক্ট কত হবে এই 6 6 36, 7 আছে হচ্ছে 3, হ্যাঁ 3 18 আর 3 হচ্ছে 21, তাহলে 2100 কত হবে 60, সঠিক উত্তর কোনটা ডি দাগ। বুঝছো, গুণ করারও শর্ট আছে, গুণ করে গুণ ভাগ যাই বলো শর্ট আছে, যদি তোমাদের দরকার হয় গুণ এবং ভাগের ট্রিক আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। দেখো 17 নম্বর অঙ্কটা কি আছে, পরপর 7টি সংখ্যার ঘর, দেখো এই অঙ্কটা 99% স্টুডেন্টরা পারবে না, এমনকি মানে শর্ট ট্রিকে বুঝবে না। দেখো আমি জাস্ট কীভাবে বলে দিই, ঠিক আছে, যেটা ভাবতে পারবে না, 7টি সংখ্যার ঘর, আমি একটা বলে দিই, বিজোড়ের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে আলাদা, তোমাদের শুধু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি না, এর বেসিকে যত অঙ্ক আসবে সেটাও বুঝে যাবে। দেখো ধরো সাপোজ আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে, এই জন্য দেখো পুরো ভিডিওটা, 2 3 আর হচ্ছে হলো 4, ঠিক আছে, 4 দিচ্ছি আমি। তো এই তিনটে সংখ্যার বলো তো গড় কত হবে, তুমি কি এই যোগ করে তারপরে গড়ের নির্ণয় সূত্র কি, যে সবগুলো যোগ করে তারপরে এখানে কয়টা আছে 3টে সংখ্যা আছে, তাই 3 দিয়ে ভাগ, তাই করবে, কোনো দিনও দরকার নেই। যদি পরপর এরকম সংখ্যা হয় তাহলে মনে রাখবা সবসময় মাঝের সংখ্যাটাই কি হয় গড় হয়, এই মাঝের এই 3টাই গড় হবে। কি করে দেখো, 3 আর 2 কত 5, 5 আর 4 কত 9, তাহলে 9 রে যদি এই 3 ভাগ করা হয় 3 3 কত 3 3 কত 9 হয়, তার মানে বুঝতে পারলে যে এই মাঝের সংখ্যাটাই কি হবে গড় হয়ে যায়, ঠিক আছে। এর জন্য আলাদা করে ওই সবগুলো সংখ্যা যোগ করে তারপর তার আবার সেই কয়টা নাম্বারটা দিয়ে ভাগ করবো তা নয়। কিন্তু এখন একটা কথা আছে, এটা হলো বিজোড়ের ক্ষেত্রে, যেমন 3টে সংখ্যা ছিল তাই 3 5 7 এগুলোর ক্ষেত্রে, কিন্তু যদি জোড় সংখ্যা হয় তখন কি করবো, যেমন জোড় দিয়ে বোঝাচ্ছি আমি, 2 3 4 আর একটা ষোলো 5, এটা হলো জোড়। জোড় বলতে কি একটা সংখ্যা দুটো তিনটে চারটে, 4টে সংখ্যা, 4টে একটা জোড় সংখ্যা। তাই জোড় হলে কি করে হবে, দেখো জোড় হলেও কি করে হবে সেটাও নিয়ম আছে, মাঝের সংখ্যাটা নেবা, মাঝের সংখ্যা মাঝের এই দুটো সংখ্যাকে নেবা, এখানে যদি এখানে আরো সংখ্যা থাকতো তার মানে মাঝের কিন্তু এই দুটোই হতো, ঠিক আছে। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, 4 আর 3 কত 7, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3.5। তুমি এখন এই সিম্পলভাবে ভাগ করে দেখো একই হবে, দেখো 4 আর 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 কত
9 আর 5 14, 14 রে তুমি কত দিয়ে ভাগ করবা, যেখানে 4টে সংখ্যা আছে 4 দিয়ে ভাগ করে দেখো 3.5ই হবে। ঠিক আছে, দেখে হবে। তার মানে যোগের ক্ষেত্রে আমি মানে জোড়ের সংখ্যার ক্ষেত্রে আমি বলে দিলাম, বিজোড়ের সংখ্যার ক্ষেত্রেও বলে দিলাম। ঠিক আছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে সব থেকে ইজি হয়। তো এইবার বলো, এখানে যেহেতু 7টি বলেছে, তার মানে সাথে সাথে পেয়ে যাবো 7টি সংখ্যার গড় আছে কত, 20। তাহলে এই গড়টা একটু আগে আমি বললাম কোথায় থাকে, গড়টা থাকে সব থেকে মিডিল সংখ্যা। এই পাশেও সেম কটা সংখ্যা থাকবে, এই পাশেও সেম সংখ্যা থাকবে, তাই তো। তাহলে গড় আছে কোথায়, একদম মিডিলে, তাই তো। গড় যেহেতু 20 বলেছে, তাহলে এখানে 20 দিচ্ছি আমি, কারণ 20 দিচ্ছি। এরপরে তার মানে কোন সংখ্যা আছে, 21 আছে, 22 আছে, আর একটা আসলে কত আছে, 23 আছে। কেন, কারণ এই দেখো 1 2 3, আর এই পাশেও তার মানে আর কয়টা থাকবে, আরো 3টে থাকবে। কারণ তাহলে তো এই মাঝের এই 7 নম্বর সংখ্যাটা একদম মাঝে বসবে। দেখো এই পাশে 3টে, এই পাশে 3টে, তাহলে এই পাশে 3টে কি কি আছে বলো, 19 18 আর আসলে কত আছে 17। কিন্তু এগুলো আমাদের লাগবে না, জাস্ট এখানে বলেছে এদের মধ্যে বৃহত্তম কোনটি। দেখো তো এর মধ্যে এই যে যে গড়গুলো শুরুগুলো করলাম, শেষের বৃহত্তমটাকে শেষেরটা বলা হয় 23। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, 23। বুঝতে পারলে, একদম বেস্ট নিয়মে এটার যতগুলো মানে আর অঙ্ক আসবে এই একই নিয়মে করে দেবে। দেখো তারপরটা দেখো, এই যার একটা অঙ্ক, এটা দেখো কিভাবে আমি করে দিই। আমি বললাম তো অঙ্কর অন্য জগতে নিয়ে যাবো যদি খালি আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো। তোমরা ভাবতে পারবে না যে এইভাবে অঙ্কগুলো সমাধান হয়। ঠিক আছে, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার যায়। দেখো এটা আসলে টাইম, এইগুলো মনে রাখবো সবসময়, টাইম। আর এটা আসলে 24 কিলোমিটার যায়, এটা আসলে কি ডিস্টেন্স, দূরত্ব। ঠিক আছে, এই দুটো মনে রাখবা। আর একটা কি বলেছে, ওই দূরত্ব, ওই দূরত্ব মানে কি, এই যে 24 দূরত্ব, এখানে আবার যায় কত, 6 ঘন্টা। তার মানে দুটো দূরত্ব আর টাইম দুটো এখানে পেয়ে গেছি। অনুকূলে মানে কি বলো তো, অনুকূল মানে দেখো তোমার অনুকূলে কেউ যদি থাকে তার মানে হচ্ছে প্লাস হয়। ঠিক আছে, স্রোতও যায় নিচের পিছন দিয়ে, নৌকাও যাচ্ছে, মানে নৌকার বেগও যাচ্ছে আর স্রোতের বেগে প্লাস করছে। আর যদি কি বলে প্রতিকূলে থাকে তাহলে হচ্ছে মাইনাস হয়, যে জিনিসটা মনে রাখবা, প্রতিকূলে কি হয়, মাইনাস হয়। আর দুটো জিনিস আমি শিখাবো এই অঙ্ক থেকে। যে কোনো নৌকা, স্রোত নৌকার ডিস্টেন্স দিয়ে দেবে, এই একটা থিওরি ধরে করে দেবে, মনে থাকবে। ঠিক আছে, সেটা নৌকার গতিবেগ বলুক বা তোমার স্রোতের গতিবেগ বলুক, একটা বেস্ট নেমে এখন আমি বুঝিয়ে দেবো, জাস্ট তোমরা দেখে নাও। তো দেখো স্রোতের গতিবেগ বলেছে, আচ্ছা নৌকার গতিবেগ ওটা আমি পরে দেখছি। গতিবেগ বলেছে, তাই তো, গতিবেগ তার মানে আমাদের দুটোর গতিবেগ জানতে হবে, অনুকূলেও গতিবেগ জানতে হবে আর হচ্ছে কি প্রতিকূলে গতিবেগ জানতে হবে। তো দেখো অনুকূলের সময় দেওয়া আছে 4 ঘন্টা আর দূরত্ব দেওয়া আছে কত, 24 কিলোমিটার। তো সময় আমরা জানি কি, ওই গতিবেগ স্পিডের সূত্র কি বলে, মানে গতিবেগের নির্ণয় সূত্র কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব এখানে কত আছে 24, আর সময় আছে টাইম আছে কত 4, তাহলে 4 4 24 কত হলো 6। তার মানে এই স্পিডটা এটা আসলে কি অনুকূলে, অনুকূলের স্পিড কত হলো 6। এবার প্রতিকূলের স্পিডটা দেখো, দেখো কি দিতে আমি করে দিই, প্রতিকূলের স্পিডটা কী হবে, ওই দূরত্বতে একই 24 কিলোমিটার, এবার ও কত ঘন্টায় যায়, 6 ঘন্টায় যায়। তাহলে এখানে ওর স্পিড কত হলো 4। ঠিক আছে, 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটাও 4 কিমি পার ঘন্টা। বুঝতে পারলে, এইবার দুটোরই কি পেয়ে গেছি আমরা, স্পিড পেয়ে গেছি। এবার স্পিড দিয়ে কি করব, এই যে বলছি নৌকার গতিবেগ কত। আরটা সহজ নিয়ম আমি বলে দিই, মনে রাখবা, যদি নৌকার গতিবেগ বলে তাহলে মনে করবা এই যে যে স্পিড দুটো পেলাম সেই স্পিড দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি মনে করো যে স্রোতের গতিবেগ বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, বিয়োগ করে কি করবে 2 দিয়ে ভাগ করবে, ওটা কি হয়ে যাবে স্রোতের গতিবেগ হয়ে যাবে। কারণ স্রোতের গতিবেগ তো কম হয় নৌকার গতিবেগ থেকে, তাই তো, এই জন্য কী করতে হয়, মাইনাস করতে হয়। আর নৌকার গতিবেগ তো বেশি হয়, এইভাবে হলো সব থেকে মনে রাখবা যে কখন মাইনাস করবে কখন প্রতি করবে। যেহেতু আমরা জানি যে স্থির জলে নৌকার বেগটা একটু বেশি হয় স্রোতের গতিবেগের থেকে, এই জন্য প্লাস করবা। তাহলে আমি একটু কি দেখেছিলাম, 6 একটা বেরোলো, এখানকার গতিবেগ বেরোলো 6 আর একটা গতিবেগ বেরোলো ছিল কত 4। তাহলে যোগ করবো কেন, কারণ এটা নৌকার গতিবেগ বলেছে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 6 4 কত 10, 10টা 2 দিয়ে ভাগ করলে কত হয় 5। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, 5 কিলোমিটার ঘন্টা। আর যদি বলতে এটা স্রোতের গতিবেগ কত, তাহলে এখানে বিয়োগ করে দিতে, 6 থেকে 2 4 বিয়োগ করলে কত 2 থাকতো। ঠিক আছে, 2 হ্যাঁ 2 থাকতো, আর 2 2 ভাগ করলে কত হতো 1। তার মানে স্রোতের গতিবেগ কত হতো 1 কিলোমিটার ঘন্টা। আমি সবটা নিয়মে একটার মধ্যে থেকে সবগুলোই বলে দিলাম। ঠিক আছে, এইবার বলো পরেরটা দেখো। একটি সংখ্যাকে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে, তোমাদের কমেন্ট পেলে ঠিক আছে একটু ভালো লাগে যে না আমার কাজ হচ্ছে কিছু একটা, এই জন্য একটু কমেন্ট করে একটা লাইক করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আর পরেরগুলো দেখো, আর কয়টা অঙ্ক আছে, আর 2টো অঙ্ক আছে। একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ, দেখো এই অঙ্কটা দেখা মাত্রই বলবে, কেউ অঙ্কটা ভাববে না কিছু করবে না, কিন্তু এই অঙ্কটা যদি বেসিক ধরে করা যায় তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখা মাত্রই আমি যেমন করেছি তেমন করে, কিচ্ছু দেখবে না, কত দিয়ে কে কি ভাগ করলো দেখবে না, তুমি লাস্টের ভাগ শেষটা দেখবে,
আর এটা দেখবে কত যে কত দ্বারা ভাগ করা হলো, কত দ্বারা নতুন করে ভাগ করতে বলেছে, ঠিক আছে। এইটারে ভাগ করে দেবে জাস্ট, তাহলে 19 এইখানকার এই 19কে ভাগ করে দেবে কত দিয়ে বললাম, যে এই যে শেষে কত দিয়ে ভাগ করতে বলেছে 17 দিয়ে, তো 17 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়, 17 অক্ষে কত 17, এই যে 2 থাকলে এই 2 শেষটাই ভাগশেষ, তাহলে এখানে বলেছে ভাগশেষ কত থাকবে 2, অপশন নাম্বার কত হবে এ। এর থেকে বেস্ট হইতে আই থিঙ্ক কেউ যাবে না, কোনোটা দেখতে হবে না, জাস্ট যেই ভাগশেষ থাকবে সেই ভাগশেষকেই কত দিয়ে ভাগ করতে বলেছে সেটা ভাগ করে দাও, এবং শেষে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাই সঠিক উত্তর হবে, যে কত ভাগশেষ থাকবে, ঠিক আছে। পরেরটা দেখো, এবার পেয়ে যাবে এগুলো ডাব্লিউবিতে পেয়ে যাবে, মনে রেখো। পরেরটা দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত যায়। এই এ থেকে দেখো, এটা একটা নিয়ম আছে, এটা অনেকবার আমি করিয়েছি আমার ক্লাসে। দেখো এ থেকে বি এখানে যায় কত গতিতে, 40 কিলোমিটার গতিতে, ঠিক আছে, 40 কিমি ঘন্টা গতিতে হচ্ছিল যায়। এখন একটা কথা, তার গতিবেগ 50% হ্রাস করে সে ফিরে আসে। আচ্ছা 50% মানে কেন বললেন যে আমার 50-50 লাগবে, একটু আমি বলে দিলাম, মানে হচ্ছিল হাফ গতি, ঠিক আছে। তার মানে 40-এ যদি যায় তাহলে 50% মানে হাফ গতিতে ফিরে আসে, তার মানে 20-তে ফিরে আসে। তাহলে যাওয়ার সময় গেল 40 গতিতে, আসার সময় আসলে কত 20 গতিতে, ঠিক আছে, 20 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে বলেছে, তাহলে সমগ্র যাত্রাপথে যে যাওয়া এবং আসায় তার গড় গতিবেগ কত। দেখো আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে আমি বলে দিয়েছি, এমন না যে আমি একটা ভিডিও একটা বলি আর একটা ভিডিও আর একটা বলি। গড় গতিবেগের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি, এই যে দুটো স্পিড দিছে না, সেই স্পিড দুটোকে এরকম করতে পারে 2 গুণ স্পিড দুটো কি কি আছে 40 আর আসলে কত 20। আগেরটা এটা বলে দিয়েছিলি, এই কনসেপ্ট ছাড়া কিন্তু এর থেকে বেস্ট হবে না। তাহলে কি বললাম, 2 গুণ দুটো স্পিড আর এই স্পিড দুটো যোগফলটা, এটাকে বলা হয় কি গড় গতিবেগের কনসেপ্ট, ঠিক আছে। গড় গতিবেগ কি করে নির্ণয় করতে হয়, তাহলে এই স্পিড দুটো যোগফল কত হয়, 40 আর 20 যোগ করলে কত হয় 60 হয়, 40 এবং 20 যোগ করলে 60 হয় না, এবার কাটাকাটি করে ব্যাস অঙ্ক হয়ে গেল। এই 0 আর এই 0 কাটো, 3 দুগুণে কত 6, ঠিক আছে। 40 আর 20 ছিল, হ্যাঁ 40 আর 20 ছিল, 3 দুগুণে 6, আর ছিল তোমার 3 দিয়ে এখানে কাটলে কত হয়, এই কাটাকাটি যাচ্ছে না মনে হচ্ছে না, তাহলে এই কথা এইখানে উত্তরটা একটু ভুল আছে, আছে যে এখানে একটু ভুল আছে, হ্যাঁ পরে দেখছি দাও। আর তাহলে এখানে হচ্ছে তোমার আসলে 20, 4 করে কত আছে 80, 80-রে তুমি 3 ভাগ করে দাও, যেটা হবে সেটা। দেখো 80-কে 3 ভাগ করে দিচ্ছি আমি, 80-কে 3 ভাগ করেছিল 3 দুগুণে 6, 2 শূন্য করি, 3 6 কত আছে, এই যে ঠিকই আছে, বললাম না 26-এর সাথে একটু কিছু একটা অ্যাড হবে। 3 6 কত আছে 18, এখানে 2, তাহলে 2 পূর্ণ 3, 26 বাই কত হবে অপশন নাম্বার 26 বাই 2 পূর্ণ 3 ঘন্টা কিলোমিটার, এটাই 100% আসছে, ঠিক আছে। যেখানে একটা 2 পূর্ণ 3 হবে। বুঝতে পারলে, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, ঠিক আছে, এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমার নিচে দেখবা যে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, এবং তোমার এই কি টেলিগ্রাম লিঙ্কের গ্রুপও আছে, ওই দুটোই জয়েন হয়ে যেও, যাতে সব সময় অ্যাক্টিভ থাকতে পারো যে কোন ভিডিওটা কখন আসলো, ঠিক আছে। ওই গ্রুপটাতেও জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।